গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প গজাননের কৌটো। আজ রইল প্রথম পর্ব। দোকানের বাইরে মস্ত সাইনবোর্ড, মঙ্গলেশ্বরী অস্ত্রোপচার কেন্দ্র। নিচে লেখা, এখানে অতি সুলভে কাটা হাত, পা, মুন্ডু ইত্যাদি যত্ন সহকারে নিখুঁতভাবে জুড়িয়া দেওয়া হয়। পরীক্ষা প্রার্থনীয়। দোকানের ভেতরে রমরম করছে ভিড়। লম্বা একটা হল ঘরে বেঞ্চে বসে আছেন হাত কাটা নকুড়বাবু। হল ঘরের অন্য প্রান্তে একটা লম্বা অপারেশন টেবিলের উপরে ঝুঁকে কাটা হাত, পা, মুন্ডু জুড়ে যাচ্ছে একটা দাড়ি গোঁফওয়ালা লোক। ভীষণই ব্যস্ত। তাকে ঘিরে মেলা লোক। আমারটা আগে করে দিন দাদা, আমাকে আগে ছেড়ে দিন দাদা বলে কাকুতি মিনতি করছে। লোকটা খুব একটা ভ্রুক্ষেপ করছে না, শুধু বলে যাচ্ছে, হবে রে ভাই হবে, একটু সবুর করো, এক এক করে সবাইকেই মেরামত করে দেবো। নকুড়বাবুর পাশে একটা লোক নিজের কাটা মুন্ডুটা দুহাতে বুকে চেপে ধরে বসে আছে। মুন্ডুটা পিটপিট করে চারদিকে চাইছিল। নকুড়বাবুকে বলল, বুঝলেন মশাই, গজু কারিগরের হাতটি বড় ভালো, কিন্তু খদ্দেরের ভিড়ে লোকটা হিমশিম খাচ্ছে। নকুড়বাবু বললেন, তাই দেখছি, তা আপনার মুন্ডু কাটা গেল কিভাবে? সে আর বলবেন না, রাতের খাওয়া শেষ করে সবে পায়েসের বাটিতে হাত দিয়েছি, এমন সময় বাড়িতে ডাকাত পড়ল। আমি তবে রে বলে যেই লাফিয়ে উঠেছি, অমনি ফ্যাচাং। মুন্ডু কাটা পড়লে বড় অসুবিধে মশাই, খাওয়া দাওয়াই বন্ধ। তা বটে, দেখি যদি আজকেই গজু জুড়ে দেয় তবে বিকেলে ভালো খ্যাঁট চালিয়ে দেব। ওদিকে একটা লোক খুব চেঁচামেচি লাগিয়েছে, এটা তোমার কেমন আক্কেল বলো তো গজুদা, ভুল করে আমার মুন্ডু বাঞ্ছারামের ধরের সঙ্গে জুড়ে দিলে। ছি ছি, আমি হলুম ফর্সা আর বাঞ্ছারাম হাকুচ কালো, তার উপর বাঞ্ছারামের কোমরে দাঁত আছে, বলি কি চোখের মাথা খেয়েছো নাকি? গজু ওস্তাদ মোলায়েম গলায় সান্ত্বনা দিয়ে বলল, ওরে অমন চেঁচাসনি, এক হাতে এত কাজ করলে একটু আধটু ভুল চুক কি আর হতে নেই? আজ বাড়ি যা, সামনের সপ্তাহে আসিস, ধর বদলে দেবক্ষণ। না না, সে হবে না, আমার ধরটাই আমার চাই। আহা, তোর ধর এখন খুঁজে দেখবে কে? কোন মুন্ডু তোর ধরে চলে গেছে কে জানে? সে যদি ফেরত দিতে আসে তখন দেখা যাবে, একা হাতে কাজ সামলানো মুশকিল। তোমাকে কবে থেকে বলছি টিকিট সিস্টেম করো, টিকিট সিস্টেম করো, তা কথাটা কানেই তুলছো না? ধরে আর মুন্ডুতে নাম ঠিকানা লেখা টিকিট সেটে রাখলে তো আর ভুল হয় না। হবে রে বাপু হবে, একটু সবুর কর, সব হবে। হঠাৎ আর একটা লোক পিছু হেঁটে দোকানে ঢুকে চেঁচিয়ে বলল, এটা কি করলে গজুদা? গজু খুব স্নেহের গলায় বলল, কেন, তোর আবার কি হলো? লোকটা খাপ্পা হয়ে বলল, দেখছো না কি কাণ্ড করেছো? নকুড়বাবু দেখলেন লোকটার মুন্ডু পেছন দিকে ঘোরানো, চোখ, নাক, মুখ সব পেছন দিকে। লোকটা বলল, অজ্ঞান করে মুন্ডু জুড়েছ, তারপর ঢাকা চাপা দিয়ে আমার ছেলেরা আমাকে বাড়ি নিয়ে গেছে, জ্ঞান হয়ে দেখছি এই কাণ্ড। চোখ পেছনে বলে সামনের দিকে হাঁটতে পারছি না, খেতে গেলে কাঁধের ওপর দিয়ে হাত ঘুরিয়ে মুখে গরাস দিতে হচ্ছে, তাও ঠিক মতো মুখে যাচ্ছে না, লোকের সঙ্গে পিছু ফিরে কথা কইতে হচ্ছে। ভীমরতি হলো নাকি তোমার? নকুড়বাবুর বাঁ পাশে বসা একজন বুড়ো মানুষ বলে উঠলেন, ভীমরতি ছাড়া আর কি, এই তো আমার দুটো কাটা হাত জুড়তে গিয়ে বাঁ হাত ডান হাতের জায়গায় আর ডানটা বাঁয়ের জায়গায় জুড়েছে। কি যে কাণ্ড করে গজু মাঝে মাঝে। তবে হ্যাঁ, দু চারটে গন্ডগোল করলেও ওর মতো কারিগর নেই।
জুড়বে যে কখনো কাটা গিয়েছিল বলে মনেই হবে না। তা মশাই, আপনার কেসটা কি? নকুড়বাবু করুণ গলায় বললেন, ছেলেবেলায় সেপটিক হয়ে হাতে পচন ধরায় ডাক্তাররা কোনোই অবধি কেটে বাদ দিয়েছিল। তা সেই হাতের জন্যই আসা। ও, তা একটা হাত কি জোগাড় করে এনেছেন? না তো। তাহলেই তো মুশকিল। হাত একখানা জোগাড় করে আনলে ভালো হতো। গজুর কাছেও বেশি হাত পাওয়া যায়, দামটা একটু বেশি পড়বে, আর সব বেওয়ারিশ হাত, লাগালে অসুবিধে হতে পারে। হয়তো চোর ছেঁচোর বা খুনে গুন্ডার হাত, কিংবা পকেট মারেরও হতে পারে। তখন দেখবেন হাত সামলানো মুশকিল হবে। আপনি হয়তো চান না, তবু আপনার হাত হয়তো কারো জিনিস চুরি করলো, বা কাউকে হঠাৎ খুন করেই বসলো, কিংবা কারো পকেট থেকে মানি ব্যাগ তুলে নিল। ও বাবা, তাহলে কি হবে? এই স্বপ্ন দেখে মাঝরাতে ধড়মড় করে উঠে বসেছিলেন নকুড়বাবু। তারপর তার আর ঘুম হয়নি। আর কি আশ্চর্য কাণ্ড! সকালবেলাতেই একটা দাড়ি গোঁফওয়ালা লোক এসে হাজির হলো। মশাই, সদাশিব রায়ের বাড়িটা কোথায় বলতে পারেন? নকুড়বাবু জবাব দেবেন কি, হাঁ করে লোকটার মুখের দিকে চেয়ে আছেন। এই যে স্বপ্নে দেখা গজু কারিগর, সেই মুখ, সেই দাড়ি গোঁফ, এ কি ভগবানেরই লীলা! গজু কারিগর সশরীরে তাঁর বাড়িতে! তাহলে কি তাঁর ডান হাতের দুঃখ এবার ঘুচবে? খুব খাতির করে লোকটাকে বসালেন নকুড়বাবু। বললেন, সদাশিব রায় বলে তো এখানে কেউ নেই। তা মশাই, সদাশিবের বাড়ি না থাক, আমার বাড়ি তো আছে, এখানেই থাকুন না হয়। লোকটা কেমন যেন চুপপুস হয়ে খানিকক্ষণ বসে রইল। তারপর বলল, তস্য পুত্র পৌত্র প্রপৌত্রাদিও কি কেউ নেই? আগে তা তো জানি না। দরকারটা কিসের? খুবই দরকার। নকুড়বাবু বললেন, রায়বাড়ি অবশ্য এখানে একটা আছে, হরিকৃষ্ণ রায়। রথতলা ছাড়িয়ে একটু এগোলেই বাঁ হাতেই বিরাট বাড়ি। তারা সদাশিব রায়ের কেউ হয় কি না তা অবশ্য জানি না। তা আপনি আসছেন কোথা থেকে? লোকটা মাথা নেড়ে বলে, বিশেষ কোনো জায়গা থেকে নয়, আমি ঘুরে ঘুরেই বেড়াই। তা আপনার নামটি? গজানন, জাদুকর গজানন। নকুড়বাবু লাফিয়ে উঠলেন, গজানন? হ্যাঁ, আরে আপনি তো তবে গজু কারিগর! কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য! এ যে ভাঙা ঘরে চাঁদের উদয়, এ যে কাঙালের ঘরে লক্ষ্মীর আগমন, এ যে লঙ্কায় জয় বাবা হনুমান। না না, এই শেষ কথাটা দয়া করে ধরবেন না যেন। লোকটার অবশ্য কোনো কথাতেই তেমন গা নেই, চুপচাপ বসে রইল। নকুড়বাবু ব্যস্ত সমস্ত হয়ে বললেন, নিশ্চয়ই পথের ধকল গেছে খুব, আর খিদেটাও নিশ্চয়ই চাগার দিয়েছে। দাঁড়ান, ব্যবস্থা করে আসছি। কিন্তু লোকটার যেন কোনো ব্যাপারেই তেমন গা নেই, খুব অন্যমনস্ক, ভারী চিন্তান্বিত। কাছে পিঠে কিছুই যেন লক্ষ্য করছে না। সকালে মুড়ি শশা চানাচুর দেওয়া হলো, সঙ্গে চা। লোকটা সেসব একটু নাড়াচাড়া করলো মাত্র। দুপুরে সামান্য ২-৪ গরাশ ভাত মুখে নিয়ে উঠে পড়ল। নকুড়বাবুর স্ত্রী বাসবী দেবী বললেন, এ কোন কিম্ভূতকে জোটালে গো? হাঁটা চলা দেখেছ, ঠিক যেন অষ্টাবক্র মুনি। নকুড়বাবুর 10 বছরের ছেলে বিলু বলল, একটু আগে কি দেখলুম জানো? পুকুরে চান করতে নেমে লোকটা মোটে ডুবই দিল না, পুরো শরীরটা ভেসে রইল, যেন শোলার মানুষ। উঠোন থেকে যখন বারান্দায় উঠল, তখন দেখলুম বাতাসে ভেসে উঠল। নকুড়বাবুও এসব দেখেও দেখেননি, বললেন, ওরা সব গুণী মানুষ। বাসবী দেবী চোখ বড় বড় করে বললেন, ভূত প্রেত নয় তো গো? সন্দেহ একটু নকুড়বাবুরও আছে, তবুও মাথা নেড়ে বললেন, ভূত নয়, তবে ভগবানের কাছাকাছি কেউ হবে। কারণ কাল রাতেই আমি লোকটাকে স্বপ্ন দেখেছি। আমার কাটা ডান হাতটা ফের জোড়া লাগাতেই ওর আশা। খুব বড় কারিগর, বেশ যত্ন আত্তি করো দেখি। ও মা,
যত্ন আত্তি করবো কি, উনি তো এইটুকু ভাত খান। ভালো করে বিছানা পেতে দিয়েছি, উনি তো মোটে শুলেনই না। আর যে গিয়ে দুটো খোশামুদি কথা বলবো, তারই বা উপায় কি? উনি তো সর্বদা যেন একটা ঘোরের মধ্যে আছেন। কথাটা ঠিকই যে জাদুকর গজাননের কোথায় যেন গন্ডগোল আছে। হাঁটছে না ভেসে বেড়াচ্ছে তা বোঝা যায় না। রাত্রিবেলা নকুড় বাইরের ঘরের চৌকিটাতে বিছানা করে গজাননের শোয়ার ব্যবস্থা করে দিলেন। নিজে শুলেন পাশেই মেঝেতে মাদুর পেতে। এরা সব ভগবানের লোক, এদের হাওয়া বাতাসেও মানুষের পুণ্যি হয়। কিন্তু মাঝরাতে হ্যারিকেনের সলতে কমানো আবছা আলোয় যা দেখলেন তা অবিশ্বাস্য। দেখলেন গজাননের শরীরটা বারবার যেন শূন্যে ভেসে উঠে পড়তে চাইছে, আর গজানন শূন্যে সাঁতার কাটার মতো করে বারবার নেমে আসার চেষ্টা করছে। কিন্তু মানুষ তো গ্যাস বেলুন নয়, তবে শূন্যে ভাসছে কি করে? ভয়ে দুশ্চিন্তায় রাতে নকুড়বাবুর ভালো ঘুমই হলো না। তার স্ত্রী ভূতের কথা বলছিলেন, কে জানে বাবা, ঘরে একটা ভূতই ঢুকে পড়লো নাকি। সকাল বেলায় মুখোমুখি চা খেতে বসে নকুড়বাবু বলেই ফেললেন, আচ্ছা, আপনি আসলে কে বলুন তো? রাত্রিবেলা দেখলুম আপনি বিছানা থেকে বারবার ভেসে উঠছেন গ্যাস বেলুনের মতো। ভূত টুত নন তো? গজানন জুলজুল করে চেয়ে থেকে বলল, কে জানে বাবা, আমি আসলে কে? তবে ওজনটা বড্ড কমে গেছে, ওইটেই হয়েছে মুশকিল। যখন তখন কেন যে ভেসে উঠছি কে জানে। আপনি তো জাদুকর, বলি কুম্ভক টুম্ভক জানেন নাকি? প্রাণায়ামে নাকি ওসব হয়? জানতুম তো মেলাই, এখন কিছু মনে পড়ে না। আমি বড় আশা করে আছি, আপনার দয়ায় যদি আমার হাতটা ভালো হয়ে যায়। গজানন তার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, ডান হাত ছাড়া কি খুব অসুবিধে হচ্ছে? আগে খুব অসুবিধে। ধরুন, গামছা নিংড়ানো যায় না, তবলা বাজানো যায় না, হাততালি দেওয়া যায় না। যদি এতকাল চলে গিয়ে থাকে তাহলে বাকিটাও চলে যাবে। কাজ কি ঝামেলা বাড়িয়ে? ঝামেলা কেন বলছেন? হাতটা কি কাজে লাগবে না? গজানন মৃদু গলায় বলে, আমাদের ফটিক ছিল জন্মান্ধ, বেশ চলে যাচ্ছিল তার। হঠাৎ কে একজন কোবরেজ এসে তার চোখ ভালো করে দিল। এখন ফটিকের কি মুশকিল! চোখে আলো সহ্য হয় না, রং সহ্য হয় না, যাই দেখে তাই তার কাছে কিম্ভূত, অসহ্য মনে হয়। শেষে কান্নাকাটি চেঁচামেচি। তাই বলছিলুম, হাত বাড়ালে হয়তো ঝামেলা বাড়বে। এমন সময় প্রতিবেশী গুণেন সরকার এসে হাজির। শুনলুম তোমার বাড়িতে একজন মস্ত গুণী নিয়েছেন, তাই দেখা করতে এলুম। কতকাল ধরে একজন ভালো গুণিন খুঁজে বেড়াচ্ছি। আমার বেগুন খেতে প্রতি বছর পোকা লাগছে, রাঙা গাইটা দুধ দিচ্ছে না মোটে, মাজার ব্যথাটা সেই যে কচ্ছপের কামড়ের মতো লেগে আছে, আর ছাড়ছেই না। তার ওপর ছেলের বউয়ের সঙ্গে তার শাশুড়ির নিত্যি ঝগড়া লাগছে। বাড়িতে তিষ্ঠনও যাচ্ছে না। কদম বিশ্বাসের সঙ্গে মামলাটা এখনো ঝুলে রয়েছে। গজানন কথাগুলো শুনতে শুনতে হঠাৎ একটু ঢেকুর তুলতে তার শরীরটা পক করে খানিকটা শূন্যে উঠে পড়ল। তারপর একটু হেলে দুলে পেঁজা তুলোর মতো নিচে নেমে এলো। গুণেন সরকার কথা থামিয়ে হাঁ করে দৃশ্যটা দেখল। তারপর সোজা সাষ্টাঙ্গে শুয়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল। চর্মচক্ষে আজ এ কি দেখলাম বাবা, ইনি যে মস্ত গুণিন, সাক্ষাৎ শিবের অবতার। গজানন একটু যেন অপ্রস্তুত হয়ে বিড়বিড় করে বলল, বড্ড হালকা হয়ে গেছি, না, ডিবেটা না হলেই নয়। খবর পেয়ে আরো পাড়া প্রতিবেশী জড়ো হয়ে গেল। রীতিমতো ভিড়। সবাই নিজের নিজের নানা সমস্যার কথা বলতে লাগলো। কে কার আগে বলবে তাই নিয়ে ঝগড়াও লেগে যেতে যাচ্ছিল। পরদিন সকালে উঠে নকুড়বাবু দেখলেন সদর দরজা হাট করে খোলা। গজানন নেই। নেই তো নেই,
টুকুরবাবু খুবই দুঃখ করতে লাগলেন। এহে, আমার ভালো হাতটা ওর দয়া হয়ে যেত। সবাই মিলে এমন বিরক্ত করলো যে লোকটা গায়েবই হয়ে গেল। বৃন্দাবনের দিনকাল ভালো যাচ্ছে না। গত 7 দিন তার কোনো রোজগার নেই। সাধুচরণ সাহার বাড়ির জানলার গরাদ ভেঙে চুরি করতে ঢুকেছিল মাঝরাতে। ভুলচুকও কিছু করেনি। আগে মন্তর পড়ে বাড়ির লোকজনের ঘুম গাঢ় করে নিয়েছে। কুকুরের মুখবন্ধন করার মন্ত্রও পড়ে নিয়েছে। ঠাকুর দেবতাদের পেন নাম করতেও ভুল হয়নি। সবই ঠিকঠাক ছিল। গরাদ সরিয়ে ঢুকেও পড়েছিল অর্ধেকটা। এমন সময় তার পায়ে লেগে টুলের ওপর রাখা একটা জল ভর্তি মেটে কলসি মেঝেতে পড়ে বিকট শব্দে ভেঙে যাওয়ায় বিপত্তিটা ঘটল। সাধুচরণ তড়াক করে উঠে এক ঘা লাঠি বসিয়ে দিল কবজিতে। তারপর চোর চোর বলে চেঁচানি। বৃন্দাবন হাতের চোট নিয়েও যে পালাতে পেরেছে সে ভগবানের আশীর্বাদে, আর অনেক দিনের অভিজ্ঞতা আছে বলে। কবজি ফুলে ঢোল হয়ে থাকায় দিন সাতেক আর কাজকর্ম করতে পারেনি। আজই মাঝরাতে বেরিয়েছে। হারু মণ্ডল ধান বেচে আজই কিছু টাকা পেয়েছে। সেইতে হাতাতে পারলে কয়েকদিন ভালোই চলে যাবে। হারু মণ্ডলের বাড়িতে ঢোকা বেশ সহজ কাজ। মাটির ভিটে বলে শীত দিতে অসুবিধে নেই। আর হারুর ঘুমও খুব পাকা। বৃন্দাবন মন্ত্রটন্তর পড়ে নিয়ে ঠাকুর দেবতাকে প্রণাম করে সবে দক্ষিণের ঘরে সিঁধ দেওয়ার জন্য ছোট যন্ত্রটা চালিয়েছে। হঠাৎ কে যেন খুব ক্ষীণ গলায় বলে উঠল, ডিবেটা যে কোথায় গেল। বৃন্দাবন চমকে উঠে পেছন ফিরে যা দেখলো তাতে তার মাথার চুল খাড়া হয়ে যাওয়ার কথা। একটা লোক যেন বাতাসে সাঁতরে বেড়াচ্ছে, মাটির একটু ওপরে পা। একটু খয়াতে জ্যোৎস্নায় দেখা যাচ্ছে লোকটা বেশ রোগা ভোগা আর দাড়ি গোঁপাছে। ভূত! বৃন্দাবনের হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। লোকটা তার দিকে চেয়ে ক্ষীণ গলায় বলল, সদাশিব যে কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছি না। জায়গাটা পাল্টে গেছে কত। বৃন্দাবন কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, আগে আপনি কে? দেবতা না অপদেবতা? লোকটা মাটির ওপর নেমে দাঁড়িয়ে তাকে একটু দেখলো। তারপর বলল, আমি জাদুকর গজানন। সদাশিবের বাড়ি কোথায় জানো? আগে না। তুমি তো চোর, সব বাড়ি তোমার চেনার কথা। আমি যে সদাশিবকে খুঁজে বেড়াচ্ছি, ও নামে যে এখানে কেউ নেই। ইস, তাহলে যে ভীষণ বিপদ। মহাশয়, ইহাই সেই ইতিহাস বিশ্রুত ধর্মনগর। এখন দেখিলে বিশ্বাস হয় না যে এই জনবিরল বসতি বিরল সাপদ সংকুল আগাছায় পরিপূর্ণ স্থানটিতে সুরম্য হর্মরাজি ছিল। বিশাল দীর্ঘিকা সমূহ রাজপথ কাননাদিতে সুসজ্জিত এই নগরীর পশ্চিম প্রান্তে পরিখা বেষ্টিত প্রাসাদে রাজা মঙ্গল রায় বাস করিতেন। আর সবই স্বপ্ন মনে হয়। মহাশয় কি জৃম্ভন করিলেন? গন্ধর্ব জৃম্ভন মানে জানে না, ঘাবড়ে গিয়ে বলল, আগে না। ভালো, মহাশয়ের বোধ করি আমার বিবরণ বিশ্বাস হইতেছে না। লজ্জা পেয়ে গন্ধর্ব বলে, আগে ঠিক তা নয়, আমি বিজ্ঞানের ছাত্র। প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করার অভ্যেস নেই। ধর্মনগরের ধ্বংসাবশেষের কিছু চিহ্ন থাকলে ভালো হতো। আর আমি ঠিক আমার পূর্বপুরুষদের ভিটে মাটির সন্ধানেও আসিনি। তা আমি জানি, লোকের মুখে শুনিয়ে আপনি একটি কিংবদন্তির পিছনে ঘুরিতেছেন। গন্ধর্ব মাথা নেড়ে বলে, ঠিক তাও নয়, আমি একটা মিথকে ভাঙতে চাইছি। শাসন ভট্টাচার্য উদাস মুখে বলল, ভাঙিয়া কি লাভ? পুরাকালে যেমন বর্তমানেও সেই রূপ মানুষ নানা আজগুবিতে বিশ্বাস করে। আপনি একটি মিথকে ভাঙিবেন তো তার আরেকটি সৃষ্টি হইবে। আরো একটি ব্যাপার হইল মিথকে ভাঙা অতীব কঠিন। আপনি বিজ্ঞান ও যুক্তি দিয়া যদি বা ভাঙিলেন, মানুষ আপনাকে পরিহার করিয়া মিথটাকে আঁকড়াইয়া ধরিবে। আপনি বৃথা শ্রম করিতেছেন মহাশয়। গন্ধর্ব হতাশ ভাবে বলে, হয়তো তাই শাসনবাবু,
দেশ জোড়া অন্ধ কুসংস্কার, বিদকুটে কিংবদন্তি আর প্রচলিত ভুল ধারণার সঙ্গে লড়াই করা প্রায় অসম্ভব। কিন্তু আমাকে তবু লড়াইটা করতে হচ্ছে নিজের স্বার্থে। মহাশয়, ভাঙিয়া বলুন। আমার পরিবারে একটা বদ্ধমূল ধারণা আছে যে জাদুকর গজানন এখনো বেঁচে আছেন। তিনি মাঝে মাঝে এসে হাজির হন এবং নানা অলৌকিক কাণ্ড কারখানা করে হঠাৎ উধাও হয়ে যান। শাসন হেসে বলল, মহাশয়, আপনি বিজ্ঞানী, মানুষের ভুল ধারণা ভুলাইয়া দেওয়ার চেষ্টা অবশ্য করিবেন, কিন্তু জোর করিয়া কিছুই করিয়া উঠিতে পারিবেন না। এই সকল কার্যের জন্য ধৈর্য ও সহানুভূতি প্রয়োজন। সেটা আমার আছে বলেই আমি গজাননের মিথকে ভাঙতে চাইছি। গজাননের গল্পটা কি আপনি জানেন? জানি মহাশয়, অনেকেই জানে। আপনার ঊর্ধ্বতন অষ্টম পুরুষ সদাশিব সেই বিবরণ লিপিবদ্ধ করিয়া যান। কিন্তু সদাশিবের পুঁথি তো পাওয়া যায়নি। না মহাশয়, পুঁথিটি আমিও কম অনুসন্ধান করি নাই, কিন্তু পুঁথি বিলুপ্ত হইলেও সদাশিবের বিবরণ মানুষের মুখে মুখে ফিরিয়া থাকে। সুতরাং পুঁথির কাহিনী বাঁচিয়া আছে। রাজা মঙ্গল রায় যে খুব অত্যাচারী রাজা ছিলেন তা বলা যায় না। তাহার রাজ্য সুশাসিতই ছিল, তবে রাজা মঙ্গল ছিলেন মহাবলশালী মল্লবীর। তাহার সমতুল্য মল্লবীর কেহ ছিল না। কিন্তু রাজার মস্ত দোষ ছিল, মল্লযুদ্ধে পরাজিত প্রতিপক্ষকে তিনি মল্লভূমিতেই বধ করিতেন। বধ না করিলে তাহার শান্তি হইত না। এই নরহত্যার পৈশাচিক আনন্দ তাহাকে এমনই উত্তেজিত করিয়া তুলিত যে তিনি কয়েকদিন আনন্দে আত্মহারা হইয়া উন্মত্তের মতো আচরণ করিতেন। হ্যাঁ, রাজা মঙ্গল একটি সাইকোটিক কেস, সম্ভবত ম্যানিয়াক। হ্যাঁ মহাশয়, মনোবিকলন গ্রন্থাদিতে এই রকম প্রবণতাযুক্ত মানুষের বিস্তর উদাহরণ পাওয়া যায়। প্রথম প্রথম মোটা পুরস্কারের লোভে দেশ দেশান্তর হইতে মল্লবীরেরা রাজা মঙ্গলের সঙ্গে মল্লযুদ্ধ করিতে আসিত, কিন্তু ক্রমে ক্রমে তাহাদের সংখ্যা কমিতে লাগিল। প্রথমত রাজা মঙ্গল অতি দুর্ধর্ষ মল্লযোদ্ধা। তাহাকে পরাজিত করিয়া পুরস্কার লাভ করা অতীব কঠিন। দ্বিতীয়ত, পরাজিত হইলেই বধ হইবার ভয়। ফলে যতদিন যাইতে লাগিল তত মল্লযোদ্ধাদের আগমন হ্রাস পাইতে পাইতে বন্ধ হইয়া গেল। কিন্তু রাজা মঙ্গল তাহাতে ক্ষান্ত হইবেন কেন? মল্লযুদ্ধে প্রবল আকর্ষণ ও বধাভিলাষ তাহার কাণ্ডজ্ঞান লুপ্ত করিয়া দিল। তিনি অতঃপর যাহাকে তাহাকে মাঠ ঘাট হইতে ধরিয়া আনিতে শান্ত্রীদের পাঠাইতেন। শান্ত্রীগণ নিরীহ পথচারী বা কৃষক শ্রমিক যাহাকে হোক ধরিয়া আনিত। তাহারা মল্লযুদ্ধে মও জানিত না, কিন্তু রাজা মঙ্গল তাহাদের মল্লভূমিতে ধরিয়া পৈশাচিক আনন্দে বধ করিতে লাগিলেন। বিস্মিত হয়ে গন্ধর্ব বলল, রোজ? একটু হেসে মাথা নেড়ে শাসন বলে, না মহাশয়, প্রত্যহ নহে, পক্ষকালে একবার। ৫০ দিবস অন্তর অন্তত একটি নরহত্যা না করিতে পারিলে রাজা মঙ্গল অতিশয় অশান্ত ও অস্থির হইয়া পড়িতেন। রাজাকে সন্তুষ্ট রাখিবার জন্য অমাত্য রাজকর্মচারীগণ এই পৈশাচিক কর্মে সহায়তা করিত, নহিলে তাহাদের নিজেদের গাত্রচর্ম অক্ষত থাকে না। গন্ধর্ব বলল, বুঝেছি, বলুন। এই রূপে প্রজাদের মধ্যে ক্রমশ অসন্তোষ দেখা দিতে লাগিল। অনেকে বিশেষ ভীত সন্ত্রস্ত হইয়া উঠিল। প্রাপ্তবয়স্ক যুবা পুরুষরা প্রকাশ্য স্থানে বিচরণ করিতে নিরাপত্তার অভাব বোধ করিতে লাগিল। অনেকে রাজ্য ছাড়িয়া অন্যত্র বাস উঠাইয়া লইয়া গেল। ঠিক এই সময়ে এক অতি দুর্যোগের নিশায় আপনার পূর্বপুরুষ সদাশিবের কুটিরের দ্বারে করাঘাত শোনা গেল। সদাশিব দরিদ্র ব্রাহ্মণ, চোর ডাকাইতের ভয় তার বিশেষ ছিল না। দুর্যোগে কোনো নিরাশ্রয় আসিয়াছে মনে করিয়া তিনি কপাট খুলিয়া অপরিচিত এক আগন্তুককে দেখিতে পাইলেন। মনুষ্যটি শীর্ণকায়, গুম্ফুশ্মশ্রু সমন্বিত, পরিধানে ছিন্ন বস্ত্র, বয়ক্রম ৫৫ হইতে পারে। আগন্তুক নিজের পরিচয় যাহা প্রদান করিল তাহা হইল
সে একজন জাদুকর, নানা স্থানে ঘুরিয়া সে জাদু প্রদর্শন করিয়া উদরান্যের সংস্থান করিয়া থাকে। উপস্থিত দুর্যোগে বিপন্ন হইয়া আশ্রয় প্রার্থী। বলা বাহুল্য, অতিথি বৎসল সদাশিব তাহাকে আশ্রয় দিলেন। ইনি কি জাদুকর গজানন? শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প গজাননের কৌটো। আজ ছিল প্রথম পর্ব। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে।